গত পর্বে আপনারা শুনেছিলেন ফেলুদা ফ্যান ফিকশন কোকোস আইল্যান্ড অভিযান প্রথম পর্ব। ফেলুদা ও আমরা বন্দী হয়েছিলাম জাহাজে। ফেলুদা কি পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে? ক্যাপ্টেন থমসনের ঐতিহাসিক গুপ্তধন কি উদ্ধার করতে পারবো আমরা? শুনতে থাকুন কাব্যতরী অডিও ঘর চ্যানেলে কোকোস আইল্যান্ড অভিযান তৃতীয় তথা শেষ পর্ব। ফেলুদার কথাই ঠিক হলো, আমাদের প্রয়োজন ওদের কাছে সত্যিই ফুরোয়নি। সকালে প্রথমেই জাহাজের এক কর্মচারী খাবার নিয়ে এলো আমাদের জন্য, তবে আমাদের হাত খোলা হলো না। তাকে দুবার বললেনও ফেলুদা, এই যে শুনছেন, হাতটা তো খুলে দিন, নয়তো খাবো কি করে? লোকটি কোনো কথাই বলল না, যেন আমাদের কথা শুনতেই পাচ্ছে না। দরজার একপাশে দাঁড়িয়ে থাকলো শুধু। অগত্যা দুহাত বাঁধা অবস্থাতেই রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকলাম। সান্তোস খেতে চাইছিল না, একেবারে মুষড়ে পড়েছে বেচারা। ফেলুদা বললেন, খেয়ে নিন মিস্টার সান্তোস, এই অবস্থায় খাওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি। খেতে ইচ্ছে না করলেও খেয়ে নিন। খাওয়া শেষে থালাগুলো নিয়ে চলে গেল লোকটা। খানিক বাদেই দরজা খুলল পৃষ্ঠ। বাধা অবস্থায় ড্যানিয়েলকেও নিয়ে এসেছে এবার। ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, কি বুঝেছো তুমি ম্যাপ থেকে? ফেলুদা বললেন, কেন, তুমি তো কারো সাহায্য চাও না বলেছিলে? মুখটা ক্ষণিকের জন্য লাল হয়ে উঠল রাগে। ঠান্ডা গলায় পৃষ্ঠ বলল, বেশি কথা বাড়িও না। তুমি আমাদের গুপ্তধন পর্যন্ত নিয়ে যাবে। গুপ্তধন পেলে তোমাদের ছেড়ে দেব। আর যদি না নাও, তবে তো বুঝতেই পারছো কি হবে। হুম, কিন্তু এভাবে বন্দি অবস্থায় তো আর গুপ্তধনের কাছে পৌঁছতে পারবো না। আমাকে মুক্ত হতে হবে, দ্বীপে পৌঁছতে হবে। দ্বীপে নেমে পুরোটা সমাধান করার চেষ্টা করতে হবে। বললেন ফেলুদা। পৃষ্ঠ কিছু বলল না, একটা সিগারেট ধরিয়ে কি যেন ভাবতে থাকলো কিছুক্ষণ। ড্যানিয়েলকে ঘরে আনা অবধি সে মাথা নিচু করে বসে আছে, কারো দিকে তাকাচ্ছেও না। সম্ভবত তাকে হাতে রেখেই গুপ্তধন পর্যন্ত পৌঁছতে চেয়েছিল এরা। কিন্তু ম্যাপ উদ্ধারের পর যখন বুঝতে পারলো ড্যানিয়েল আসলে কিছুই জানে না, তখন তাকেও বন্দিশালায় নিয়ে এসেছে। সিগারেটটা শেষ করে পৃষ্ঠ বলল, ঠিক আছে, দ্বীপে পৌঁছনে পর্যন্ত ক্যাপ্টেন সরি প্রাক্তন ক্যাপ্টেন পিন্টো জাহাজের দায়িত্বে বাইরে থাকবেন। রাতের খাবারের পর আবার এই ঘরে বন্দি হবেন। সকালে উঠে আবার জাহাজ পরিচালনায় নিয়ে যাওয়া হবে তাকে। এরপরই ক্যাপ্টেন পিন্টোকে নিয়ে যাওয়া হলো। ফেলুদা একটু আনমনেই বললেন, আলোয় ফন্দি এঁটেছে, সবাই মুক্ত হওয়ার উপায় নেই। তবে একটা ব্যাপার বোঝা গেল, যে সমুদ্র সম্পর্কে এদের জ্ঞান খুবই সামান্য। নতুবা ম্যাপ থেকে অন্তত দ্বীপের অবস্থানটা বের করে ফেলতে পারতো। সম্ভবত নিজেদের দলের অন্যান্য নাবিককেও ম্যাপ দেখাতে সাহস করছে না এরা। কথা বলতে বলতেই পা দিয়ে কি একটা যেন নিজের দিকে টেনে নিয়ে এলেন ফেলুদা। দেখলাম পৃষ্ঠ সিগারেট খাওয়ার পর দেশলাইয়ের বাক্সটা ফেলেই চলে গেছে ভুলে। ওটা দিয়ে কি করবেন ফেলুদা, জিজ্ঞেস করলাম আমি। জিনিসটা কায়দা করে পকেটে চালান করে দিতে দিতে ফেলুদা বললেন, পেয়েছি যখন থাকুক, কখন কি কাজে লেগে যাবে কে বলতে পারে। সেদিন রাতের খাবারের পরপরই ক্যাপ্টেনকে আবার হাত পা বেঁধে ঘরে রেখে যাওয়া হলো। ক্যাপ্টেনের চোখ মুখ আরো শুকনো লাগছে। তিনি বললেন, মিস্টার মিটার, আমরা প্রায় চলে এসেছি কোকোস আইল্যান্ডে। আজ আমি ক্যানুর দ্বীপ দেখতে পেয়েছি। ফেলুদা ভ্রু কুঁচকে বললেন, ক্যানুর দ্বীপ? হ্যাঁ, আসলে দ্বীপ বলতে ছোট পাথরে বেশ অনেকটা উঁচু পাহাড়ের মতো জেগে রয়েছে দ্বীপটা।
দ্বীপটার আকৃতি অনেকটা উল্টোনো ক্যানুর মতো বলেই ওর এই নাম হয়েছে। গাছপালা বিশেষ কিছুই নেই। এর ঠিক আধ মাইল উত্তরেই কোকোস আইল্যান্ড। চিন্তিত মুখে বললেন ক্যাপ্টেন। ফেলুদা বললেন, চিন্তা করবেন না ক্যাপ্টেন, নিয়ে চলুন কোকোস আইল্যান্ডে। পরদিনই পৌঁছে গেল আমাদের জাহাজ কোকোস আইল্যান্ডে। ক্যাপ্টেনকে বন্দি করে ঘরে নিয়ে আসা হলো পুনরায়। সঙ্গে আসলো পৃষ্ঠ। ফেলুদার দিকে তাকিয়ে বলল, দ্বীপে চলে এসেছি আমরা। এবার তোমার কাজ শুরু। তবে তুমি একাই যাবে আমাদের সঙ্গে দ্বীপে, বাকিরা এখানে বন্দি থাকবে। সেদিন সারাটা দিন কেটে গেল অপেক্ষায়। রাতে ফেলুদাকে পুনরায় ঘরে বন্দি অবস্থায় নিয়ে আসা হলো। ফেলুদা আমার পাশে বসতে বসতে ভ্রুকুচকে বললেন, যা ভেবেছিলাম সবটাই ঠিকই হচ্ছে, শুধু আসল ব্যাপারটারই কোনো হদিশ করতে পারছি না লেখক। কিসের কথা বলছেন ফেলুদা? জিজ্ঞেস করলাম আমি। ম্যাপটা থেকে এতদিন ঠিক যেমনটা অনুমান করে এসেছিলাম, দ্বীপে এসে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। এটা একটা ভালো সংবাদ, কিন্তু ঠিক আসল জায়গাটাতে ধোঁয়াশা লেগেই ছিল। ভেবেছিলাম দ্বীপে এসে সচক্ষে পর্যবেক্ষণ করে বুঝতে পারবো, কিন্তু ধোঁয়াশাটুকু রয়েই গেল। বললেন ফেলুদা। এবার পাশ থেকে ক্যাপ্টেন জিজ্ঞেস করে উঠলেন, কিছুই তো বুঝতে পারছি না মিস্টার মিটার, একটু খুলে বলুন না। ফেলুদা সংক্ষেপেই যতটুকু সম্ভব বলতে আরম্ভ করলেন। দেখুন ক্যাপ্টেন, ম্যাপে মূলত আমরা কি খুঁজি? গুপ্তধনের প্রকৃত অবস্থান। এই ম্যাপটা খুবই সংক্ষিপ্তভাবে আঁকা। ক্যাপ্টেন থমসন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এঁকেছিলেন। ম্যাপটাতে কোকোস আইল্যান্ডের উপর দিয়ে প্রায় 20টি জায়গায় ক্রস মার্ক করা আছে, যেটা মূলত কাঙ্ক্ষিত গন্তব্যের ক্ষেত্রেই দেওয়া থাকে। কিন্তু 20টি আলাদা স্থানে গুপ্তধন লুকোনো থাকবে বলে আমার তো মনে হয় না। তাই প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এগুলো হয়তো মাটির নিচের কোনো সুড়ঙ্গে প্রবেশের ভিন্ন ভিন্ন পথ হতে পারে, আর তাহলে ওই সুড়ঙ্গের মধ্যেই কোথাও গুপ্তধন লুকিয়ে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু ঠিক কোথায় যে গুপ্তধন রয়েছে তার কোনো চিহ্ন বা রাস্তা দেওয়া নেই ম্যাপে। আর মজার ব্যাপার কি জানেন? আজ দ্বীপে নেমে আমি ম্যাপটার সত্যতার প্রমাণ পেয়েছি। ঠিক যে সকল স্থানে ক্রস চিহ্ন দিয়ে মার্ক করা ছিল, সেই সকল জায়গায় আমি নিতান্ত বড় আকৃতির পাথরের অস্তিত্ব পেয়েছি। অনেক দিন থেকে পড়ে থাকায় পাথর থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। তবে আমার ধারণা যদি সঠিক হয়, তবে ওগুলো প্রত্যেকটা সরালেই সুড়ঙ্গে প্রবেশের পথ পাওয়া যাবে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম আমি, সুড়ঙ্গে ঢুকেছিলেন আজ ফেলুদা? না, পাগল নাকি? ওদের নিয়ে সুড়ঙ্গে ঢোকা অর্থই তো গুপ্তধন ওদের হাতে তুলে দেওয়া, আর আমাদের প্রয়োজন ফুরিয়ে ফেলা। না হে লেখক, আর সময় নেই। এদের হাত থেকে এবার মুক্ত হতেই হবে, কিন্তু কিভাবে? চোখ বুজে ফেললেন ফেলুদা। বুঝতে পারলাম তিনি গভীর চিন্তায় মগ্ন আছেন। হঠাৎ উঠে বসলেন ফেলুদা। আমি জেগেই ছিলাম। ক্যাপ্টেন সান্তোস আর ড্যানিয়েল ঘুমিয়ে পড়েছিল। সবাইকে ডেকে গোল হয়ে বসালেন ফেলুদা। নির্ঘুম রাতের বিনিময়ে তৈরি হলো আমাদের মুক্তির নীল নকশা। পরদিন সকাল হতেই পৃষ্ঠ আবার এলো ফেলুদাকে নিতে। ফেলুদা বলল, আজ বেশ কিছু বড় পাথর সরাতে হবে পৃষ্ঠ। আজই তোমায় গুপ্তধনের কাছে পৌঁছে দিতে পারবো। এরপর ছেড়ে দেবেন তো আমাদের? পৃষ্ঠ চোখ দুটোতে একই সাথে যেন প্রচণ্ড লোভ আর ক্রূরতা ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, গুপ্তধন পেলেই ছেড়ে দেব। তারপর একটু থেমে আবার বলল, পাথর শোনাতে হবে না? সিলভা, সিলভা, লোকজন সবাইকে মোটা দড়ি, তক্তা, শাবল নিতে বলো। স্টুয়ার্ট আর রোভার জাহাজেই থাকবে, বাকিদের তৈরি হতে বলো। বলেই বেরিয়ে গেলেন পৃষ্ঠ। একটু পর এসে আবার ফেলুদাকে নিয়ে চলে গেলেন।
আমরা রইলাম হাত পা বাঁধা অবস্থায় স্টোর রুমে বন্দি। ফেলুদা ঠিকই তার পরিকল্পনা অনুযায়ী জাহাজটা অনেকটাই অরক্ষিত করে ফেললেন। এবার আমাদের কাজ শুরু করতে হবে। কৌশলে আমি প্যান্টের ইলাস্টিক স্লট থেকে সিমেন্স নাইফটা বের করলাম। মাটিতে ঘষে ঘষে সরে এলাম ক্যাপ্টেনের কাছে। তার হাতের দড়িটা কাটার বেশ চেষ্টা করতে থাকলাম, কিন্তু উল্টো হাতে বেশ অসুবিধেই হচ্ছিল। একবার তো ক্যাপ্টেনের হাতে খোঁচাও লাগলো। দড়িটা কেটে যেতেই ক্যাপ্টেন বাকি সবার বাঁধন খুলে দিলেন। ড্যানিয়েলের বাঁধন বাঁধে। ড্যানিয়েল হাত পা বাঁধা অবস্থায় একইভাবে পড়ে থাকলো, আর আমরা বাঁধন খুলে আবারও হাত পায়ে আলগা করে দড়ি জড়িয়ে নিলাম, যাতে উপর থেকে দেখে কিচ্ছুটি বোঝা না যায়। এবার ড্যানিয়েলের দিকে ইশারা করতেই ও কুঁকড়ে শুয়ে আর্তনাদ করতে থাকলো। চিৎকার শুনে দরজা খুলে ভেতরে ঢুকে এলো একজন লোক, হাতে শটগান। এই এই যাচ্ছিস কেন? কি হয়েছে কি? খেকিয়ে উঠল লোকটা। ড্যানিয়েল ওভাবেই আর্তনাদ করতে থাকলো। সান্তোস বলল, কি খাবার দিয়েছো তোমরা? সকালের খাবারের পর থেকেই পেট ব্যথা করছে। ওকে বাঁচাও, ডাক্তারকে ডাকো, ও যে মরে যাবে এভাবে। লোকটি কিছুক্ষণ ড্যানিয়েলকে দেখে জোরে ডাক দিল। রোভার, এই রোভার, এদিকে আসো তো একটু। রোভার বেশ বিরক্তি নিয়ে বলল, কি হলো আবার স্টুয়ার্ট? মরা কান্না জুড়ে দিল কেন? অন্য লোকটা বলল, পেট নাকি ব্যথা করছে, জ্বালিয়ে মারলো একেবারে। বস তো এদিকে কোনো হুকুম দেননি, মরে টরে গেলে আবার আমাদের উপরে না চটে যান। এই ধরো ধরো তো এটাকে ডাক্তারের কেবিনে নিয়ে যাই। পায়ের দিকটা ধরো, আমি হাত ধরছি। রোভার লোকটা তার শটগানটা একপাশে দেয়ালে হেলান দিয়ে রেখে ড্যানিয়েলের পা ধরতে গিয়েছে। তৎক্ষণাৎ ক্যাপ্টেন পিন্টো অত্যন্ত ক্ষিপ্রতার সাথে রোভারকে ধাক্কা দিয়ে নিয়ে গেলেন দেওয়ালের দিকে। ঠিক যেখানটাতে রোভার তার শটগানটা রেখেছিল, সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে রোভার পড়তেই ক্যাপ্টেন শটগান সোজা তাক করলেন রোভারের মাথায়। এদিকে স্টুয়ার্ট ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েছিল। হাত পা বাঁধা বন্দিরা যে এভাবে হাত খুলে দৌড় দিতে পারে তা সে ধারণাই করেনি। কিন্তু তৎক্ষণাৎ সামলে নিয়ে শটগানটা ক্যাপ্টেনের দিকে তাক করে গুলি ছুড়ল স্টুয়ার্ট। গুলির প্রচণ্ড শব্দে কানে তালা লেগে গেল সবার। পর মুহূর্তেই আবার গুলির শব্দে গম গম করে উঠল ঘর। স্টুয়ার্টের ছোড়া গুলিতে ক্যাপ্টেনের ভবলিকা হয়তো সাঙ্গই হয়ে যেত, কিন্তু ড্যানিয়েল বাঁধা হাত নিয়েই গড়িয়ে পড়েছিল স্টুয়ার্টের পায়ের উপর। গুলি ছোড়ার সময়ই হুমড়ি খেয়ে পড়ে স্টুয়ার্ট, আর তাতেই নিশানা ফসকে ক্যাপ্টেনের পরিবর্তে মেঝে ভিজে যায় ক্যাপ্টেনের হাঁটুর কাছে বসে থাকা রোভারের রক্তে। আর সঙ্গে সঙ্গেই দক্ষ শুটার ক্যাপ্টেন পিন্টোর গুলি উড়িয়ে দেয় স্টুয়ার্টের মাথার খুলি। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম সবাই। জাহাজে আর কেউ থাকার কথা নয়, তবে সাবধানতার মার নেই। কিছুক্ষণ অপেক্ষার পরও যখন কোনো সাড়া শব্দ পেলাম না, তখন দুটো বন্দুক হাতে ধীরে ধীরে বেরিয়ে এলাম আমরা। পরিকল্পনা যদিও এদের বন্দি করে ফেলাই ছিল, কিন্তু ঘটনা প্রবাহে মারা পড়ল দুজনই। ভাঙা ভাঙা গলায় ক্যাপ্টেনকে বললাম, ডাক্তারকেও তো বন্দি করতে হবে। ক্যাপ্টেন ধীর গলায় বললেন, বন্দি না, মুক্ত করতে হবে। ডাক্তার আমার পুরনো বন্ধু, ও আমাদের বিপক্ষে নয়, সেও এর বন্দি নিশ্চয়ই। শুধু ডাক্তারের প্রয়োজন আছে বলেই তাকে এভাবে বন্দি করেনি। দ্রুত বের হয়ে এলাম আমরা। এখনো অনেক কাজ বাকি। এখানে তো মাত্র দুজন ছিল, ওখানে দ্বীপে ফেলুদা পুরো দলটার হাতে বন্দি। হাতে বেশি সময়ও নেই। ডাক্তারকে নিয়ে আর প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে দ্রুত দুটি নৌকা নামিয়ে দ্বীপের উদ্দেশ্যে ভেসে চললাম আমরা। না, দ্বীপের যেদিক থেকে এসেছি সেদিকটাতে নয়। আমরা ছিলাম দ্বীপের উত্তর পূর্ব দিকে, যে দিকটাতে ক্যানুর দ্বীপ সেই দিকটাতে। কিন্তু নৌকা নিয়ে দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে গেলাম। ঢুকে গেলাম দ্বীপে। ক্যাপ্টেন পিন্টোই রয়েছে দলনেতার ভূমিকায়। সঠিক দিক ও দূরত্ব জ্ঞান তারই সবচেয়ে প্রখর। ফেলুদার নির্দেশ মতো জায়গাটা খুঁজে পেতে খুব বেশি দেরি হলো না। ওই তো বড় পাথরটা সহজেই চোখে পড়ছে। দ্রুত কাজে লেগে গেলাম আমরা। পাথরটা চারপাশ দিয়ে মাটি খুঁড়তে লাগলাম শাবল দিয়ে।
বেশ খানিকটা পরিখা মতো খোঁড়া হলেই জায়গাটা ভালো মতো বারুদ ঠেসে লম্বা দড়ির সাহায্যে আগুন ধরিয়ে দিলাম। একটু পরই প্রচণ্ড বিস্ফোরণে পাথরের চারপাশটা ধোঁয়ায় ভরে উঠল। মনে হলো যেন গোটা দ্বীপটাই কেঁপে উঠল। পরক্ষণেই দেখলাম বিস্ফোরণে পাথরের নিচের গুহামুখটা খানিকটা ভেঙে পড়েছে, আর উপরের বড় পাথরটা ঢুকে গিয়েছে ভিতরে। এগিয়ে যেয়ে দেখি ঠিক পরিকল্পনা মতোই হয়েছে সবটা। সুড়ঙ্গের নিচের এই রাস্তা এখন সম্পূর্ণ বন্ধ। এভাবে পরপর আরও দুটো রাস্তা বন্ধ করলাম ফেলুদার নির্দেশ অনুযায়ী। প্রাণপণে ছুটছি সবাই, হাতে সময় খুবই কম। এর মাঝে এই বিস্ফোরণের শব্দ শত্রুরা শুনে ফেলেছে নিশ্চয়ই। হঠাৎ পাহাড়ের একপাশে তেমনই বড় একটি পাথর দেখতে পেলাম। একটু ঘুরতেই দেখলাম পাথরের একপাশে হাত পা বাঁধা অবস্থায় বসে আছেন ফেলুদা, মুখ গম্ভীর, চিন্তিত। আর পাশেই তার দিকে শটগান হাতে পাহারায় দাঁড়ানো স্বয়ং রেমন্ড সিলভা। কিন্তু সমস্যা হলো, সে আমাদের যেদিকেই মুখ করে দাঁড়ানো, তার আড়াল থেকে বেরোলেই আমাদের দেখতে পাবে। সামনেই হাত পা বাঁধা অবস্থায় নিরস্ত্র ফেলুদা পড়ে আছেন। ফেলুদা আর সিলভা যেখানটাতে রয়েছে তার আশপাশটা বেশ ফাঁকা, শটগানের রেঞ্জ এত দূর পাবে না ঠিকভাবে, কিন্তু সে দূর থেকে আমাদের দেখেই ফেলুদাকে গুলি ছুটতে পারে। তাই আমাদের হাতে দুটো বন্দুক থাকলেও সাহস পেলাম না গুলি চালাতে। সামনে সুড়ঙ্গ মুখ দেখতে পেলাম, সম্ভবত ওখান দিয়েই বাকিরা ভেতরে ঢুকেছে। কি করব ভাবছি, এমন সময় আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো। বন্দি হওয়ার সময় আমি বেশ কয়েকটা বুলেট সঙ্গে রেখেছিলাম। দৌড়ে পাথরের উল্টো পাশে জঙ্গলে চলে এলাম, ম্যাচ দিয়ে আগুন জ্বাললাম দ্রুত। এরপর সেই বুলেটগুলো একটার পর একটা আগুনে ছুঁড়ে মারলাম। তারপর আবার দৌড়ে চলে এলাম ক্যাপ্টেনের পাশে। একটু বাদেই বুলেটগুলো ফাটতে থাকলো জঙ্গলের উল্টো দিক থেকে। প্রায় পরপরই সবগুলো বিস্ফোরিত হলো, ফলে শব্দটা এমন শোনাচ্ছিল যেন ওদিকটাতে একদল লোক এলোপাথারি গুলি ছুটছে। খানিকটা ভড়কে গেল সিলভা। সে হয়তো ভাবছে অন্য কোনো দল ওদিকটা থেকে আসছে। ওদিকটাতে বন্দুক তাক করে দাঁড়িয়ে রইল সে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। এই সুযোগটাই খুঁজছিলাম আমরা। চুপি চুপি নিঃশব্দে পিছন থেকে এগিয়ে চললাম আমি আর ক্যাপ্টেন বন্দুক হাতে। ফেলুদা অবশ্য আমাদের দেখতে পেয়েছিলেন। সিলভা কিছু বোঝার আগেই ওদিকে শটগানের রেঞ্জে পেয়ে গেলাম আমরা। ক্যাপ্টেন চেঁচিয়ে উঠলেন, বাঁচতে চাইলে অস্ত্র ফেলে দাও সিলভা। সিলভা এদিক ফিরেই আমাদের অস্ত্র হাতে দেখে আরেকটা ধাক্কা খেল। তবে দুটো শটগানের মুখোমুখি হতে মোটেই চাইল না, কিংবা উল্টো দিকের গোলাগুলির শব্দ শুনে হয়তো ভেবেছে আমাদেরই কোনো বড় দল জোগাড় করে ফেলেছি আর তাদের ঘিরে ফেলেছি। সে অস্ত্র ফেলে দিল। ফেলুদার হাত পা খুলে সিলভাকে শক্ত করে বাঁধছি, ইতিমধ্যেই সুড়ঙ্গ পথে কোলাহলের শব্দ আসতে থাকলো। ফেলুদা বলে উঠলেন, সর্বনাশ, ওরা ফিরে আসছে। তোমাদের বিস্ফোরণের শব্দ পেয়েছে কিনা কে জানে। দ্রুত হাত চালাও, দ্রুত। বড় পাথরটা সরিয়ে গর্তটা আবার ঢেকে ফেলতেই হবে। পাথর টানার ব্যবস্থা করাই ছিল, টেনে সরানোর পর আর খোঁড়া হয়নি দড়ির গোছা। সবাই একযোগে হাত লাগালাম, কিন্তু প্রচণ্ড ভারী পাথর যেন নড়তেই চায় না। ইতিমধ্যে ফেলুদা খানিকটা বারুদ নিয়ে গুহা মুখে রেখে এলেন। নিতান্তই যদি ওরা চলে আসে, তবে বিস্ফোরণ ঘটিয়ে পিছু হটানো যাবে ওদের। দ্রুত হাত লাগান, দ্রুত, দেরি করলে চলবে না, বললেন ফেলুদা। একটু পর দেখলাম ফেলুদা গুলি ছুটছেন গুহামুখের ভেতর। বোধহয় চলেই এসেছে। আগুন ধরিয়ে দিলেন এবার ফেলুদা। সরে আসতেই ছোট্ট একটা বিস্ফোরণ ঘটল গুহার ভিতর। সুড়ঙ্গের কোনো ক্ষতি হলো না যদিও তাতে, তবে শত্রুরা ভয়ে কিছুটা পিছু হটল। এলো পাথারি গুলি ছুটছে ওরা ভেতর থেকে। ইতিমধ্যে পাথরটা গুহামুখের কাছাকাছি সরিয়েছে খানিকটা। আরও মিনিট খানেক গাম ছড়াতেই বিশাল একটা শব্দ করে গুহামুখটা এঁটে গেল পাথরের নিচে। যেন একদম খাপে খাপে মিলে গেল গর্তটার সাথে পাথরের তলদেশটা। এঁটে বসে রইল একদম। হাঁপাতে হাঁপতে ফেলুদা জিজ্ঞেস করলেন, বাকি সুড়ঙ্গ মুখের সবগুলো ধসিয়ে দিতে পেরেছ? মাথা নাড়লাম আমি। হ্যাঁ ফেলুদা, প্রত্যেকটা রাস্তাই বন্ধ হয়ে গেছে পুরোপুরি।
নকশা যদি শতভাগ সঠিক হয় তবে তার অর্থ কেভিন হগওয়ার্ড আর দলবলের কেউই আর বের হওয়ার কোনো রাস্তা অবশিষ্ট থাকবে না। কাল সারাদিন দ্বীপে ঘুরে আর নকশা মিলিয়ে সুড়ঙ্গ পথটার সম্পর্কে এই ধারণা করার চেষ্টা করেছিলাম। এবার আগে জাহাজে ফিরে চলো তো। বললেন ফেলুদা। আমরা সবাই মুক্তির আনন্দে যার পরনায় খুশি ছিলাম, কিন্তু ফেলুদা তখনও মুখ গম্ভীর করেছিলেন। আমি সিলভাকে দেখে জিজ্ঞেস করলাম, এটাকে কি করব ফেলুদা? নিয়ে চলো সাথেই। লন্ডনের জেলখানায় এখনো পুরস্কার ঝুলছে ওর নামে। যেখান থেকে এসেছে সেখানেই ফেরত পাঠানো হবে। পাথর চাপা দেওয়া সুড়ঙ্গ মুখের তলায় চাপা গোলাগুলির শব্দ তখনও শোনা যাচ্ছিল। সেদিকটাতে তাকিয়ে ফেলুদা বললেন, ওগুলো খানিক পচে মরুক, ওটাই ওদের শাস্তি। পুলিশের হাতে ফেরত দিতে পারলে অবশ্য বেশি খুশি হতাম। বলেই জাহাজের দিকে রওনা হলেন ফেলুদা। সঙ্গে বন্দি সিলভাকে নিয়ে চললাম আমরা সকলে। পরদিন সকাল থেকেই আমাদের মূল কাজ শুরু হলো, অর্থাৎ গুপ্তধনের খোঁজ। ব্রেকফাস্ট সেরেই আমরা সকালে দ্বীপে নামার জন্য প্রস্তুত হলাম। ফেলুদা হঠাৎ ডেকে বললেন, শোনো লেখক, ম্যাপখানা আমি কাল সারা রাত ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখলাম পুরোটা। সব পুরোপুরি ঠিক থাকলে পৃষ্ঠর দলবল নিয়ে বেরোনোর আর কোনো রাস্তা নেই। সুড়ঙ্গের ওই অংশটা থেকে বের হওয়ার মোট 3টেই গুহামুখ দেখা যাচ্ছে। সে 3টেই তো বন্ধ করা হয়েছে। তবুও একটু সাবধানে থাকবে, বুঝলে? চোখ কান খোলা রাখবে, আর আপাতত কোনো সুড়ঙ্গ মুখ খুলবে না। যদিও সুড়ঙ্গের পৃষ্ঠ দলবলকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলেছি আমরা, তাও আমাদের সুড়ঙ্গে ঘোরাফেরা করা নিরাপদ নয় কিন্তু। আমি জিজ্ঞেস করলাম, আপনি দ্বীপে নামছেন না ফেলুদা? না হে লেখক, তোমরাই যাও। দ্বীপে যা দেখার আমি দেখে নিয়েছি। এই ম্যাপের রহস্য ভেদ না করা পর্যন্ত আর শান্তি পাচ্ছি না। গম্ভীর গলায় কথাটা বলেই ম্যাপখানা ছড়িয়ে বসে পড়লেন ফেলুদা। না, চারমিনার শলাকা থেকে বেরোনো সেই ছোট্ট ম্যাপখানা নয় কিন্তু, ওটা তো ছিল কপি। এটা সেই আসল ম্যাপখানা। এটাকে যে ফেলুদা কোথায় লুকিয়ে রেখেছিলেন তা অবশ্য বুঝতে পারিনি। আমি, ক্যাপ্টেন পিন্টো, ডাক্তার সান্তোস আর ড্যানিয়েল বেরিয়ে পড়লাম দ্বীপে। আমরা অবশ্য গুপ্তধনের ব্যাপারে কিছুই বুঝতে পারলাম না। আমরা অনেকটা পিকনিক করতেই নেমেছিলাম দ্বীপে। এতদিনের সমুদ্রযাত্রার পর ডাঙার স্পর্শ সত্যিই ভালো লাগছিল। গতকাল তো আর এই স্পর্শ অনুভব করার সময় বা অবস্থা কোনোটাই ছিল না। বন্ধ করা সুড়ঙ্গের মুখগুলোর কাছে যেয়েও বার কয়েক খোঁজ নিলাম সাবধানে, তবে ভেতর থেকে কোনো শব্দ পেলাম না। একটু ভয়ও হলো, কোনোভাবে পালানোর রাস্তা পেয়ে গেল না তো আবার তারা। সন্ধ্যা নাগাদ জাহাজে ফিরে এলাম সবাই। ফেলুদা দেখলাম তখন ম্যাপখানা নিয়ে বসে আছেন। ডিনারের পর আমরা সবাই বসলাম ম্যাপটার পাশে গোল হয়ে। ক্যাপ্টেন পিন্টো জিজ্ঞেস করলেন, ম্যাপখানা সত্যি অদ্ভুত মিস্টার মিডার। লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো রাস্তার হদিস নেই। লক্ষ্যবস্তুকে দেখানো হয় সাধারণত ক্রস চিহ্ন দিয়ে, আর এখানে কিনা সুড়ঙ্গের গর্ত নির্দেশ করছে। এ কেমন ম্যাপ? ফেলুদা তেমনি ভ্রু কুচকে রয়েছেন দেখে আমি বলে উঠলাম, আচ্ছা ফেলুদা, এই যে সুড়ঙ্গে ঢোকার এতগুলো রাস্তা, এর মধ্যে কোনোটার বিশেষত্ব নেই কোনো? বিশেষত্ব আছে, রাস্তাও আছে, কিন্তু বলতে বলতেই থেমে গেলেন ফেলুদা। রাস্তা পেয়েছেন? একই সঙ্গে বলে উঠলাম আমি আর ক্যাপ্টেন। ফেলুদা এবার ম্যাপে একটা ক্রস চিহ্নের দিকে নির্দেশ করে বললেন, হ্যাঁ, এই যে এখানটাতে সুড়ঙ্গের পথটার থেকে একটা রাস্তা নির্দেশ আছে, দেখুন। কিন্তু এই রাস্তা তো ফেরত আসার দিকে নির্দেশ করছে মিস্টার মিটার। এই যে নৌকোর চিহ্ন আঁকা দিকেই গিয়েছে এই পথ। চিন্তিতভাবে ম্যাপটার দিকে দেখতে দেখতে বললেন ক্যাপ্টেন। সেখানেই তো ধোঁয়াশা ক্যাপ্টেন পিন্টো। ম্যাপে ইঙ্গিত থাকবে গুপ্তধনের, নৌকোতে ফেরত আসার ইঙ্গিত কেন থাকবে সেটাই তো বুঝতে পারছি না। গম্ভীর গলায় বললেন ফেলুদা। ক্যাপ্টেনের কথায় হঠাৎ একটা খটকা লাগলো আমার। বললাম,
আচ্ছা ফেলুদা, ক্যাপ্টেন থমসন তো এই দ্বীপে আটকা পড়েছিলেন। দেশে ফেরত যাওয়ার জন্য জাহাজের অভাবে প্রায় মরতে বসেছিলেন দ্বীপে। তবে ম্যাপে নৌকা কোথা থেকে এলো? আমার কথা শুনেই যেন লাফিয়ে উঠলেন ফেলুদা। কি বললে লেখক? আমি বুঝতে পারলাম না, ভুল কিছু বলে ফেললাম নাকি? ফেলুদা আবার উঠে বললেন, লেখক লেখক, বয়সটা বোধহয় সত্যিই এবার আমাকে কাবু করে ফেলেছে। না হলে এই সহজ ব্যাপারটা এতক্ষণ মাথায় আসেনি আমার। আমি এখনো কিছু বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি হলো। ক্যাপ্টেন পিন্টো বললেন, কি বলছেন মিস্টার মিটার, একটু খুলে বলুন। শান্ত হন ক্যাপ্টেন পিন্টো। ক্যাপ্টেন থমসনের কাছে তো জাহাজ বা নৌকো কিছুই ছিল না। তবে তিনি কেন আঁকবেন নৌকোর চিহ্ন ম্যাপে? কথাগুলো বলতে বলতেই ফেলুদার চোখ জোড়া কেমন জল জল করে উঠল। এই ঔজ্জ্বল্য আমি চিনে ফেলেছি এতদিনে। এ হলো সাফল্যের ঔজ্জ্বল্য। ক্যাপ্টেন পিন্টো আবার জিজ্ঞেস করলেন, তবে ওটা কি অন্য কিছু? নৌকো নয়? ওটা নৌকোই ক্যাপ্টেন, উল্টানো নৌকো। বললেন ফেলুদা। একটু অধৈর্য হয়েই বলে উঠলেন ক্যাপ্টেন, আর হেয়ালি করবেন না তো মিস্টার মিটার। যদি সত্যি বুঝে থাকেন রহস্য, তবে আমাদেরও বলুন। কৌতূহল যে আর বাদ মানছে না। বলছি ক্যাপ্টেন পিন্টো, বলছি। বলেই একটা চারমিনার ধরালেন ফেলুদা। চোখ বুজে চারমিনারে দুটো শুকটান দিয়েই সেভাবেই বলতে আরম্ভ করলেন, ক্যাপ্টেন থমসন এই দ্বীপে আটকা পড়েছিলেন বিপুল গুপ্তধন সহ। কিন্তু সেই সম্পদ ভোগ করার ভাগ্য তার হয়নি, কারণ দ্বীপ থেকে সভ্য জগতে ফেরার মতো কোনো জলযান তার নিকট ছিল না। অবশেষে কোনো ক্রমে একটি ভেলা বানিয়ে ভেসে পড়েছিলেন এই মহাসমুদ্রের জীবন বাঁচাতে। মৃত্যুর নাগপাশ থেকে কোনো ক্রমে মুক্তি পেয়েছিলেন বটে, তবে এক জাহাজের লোকেরা তাকে দেখতে পেয়েছিল শেষ মুহূর্তে, কিন্তু হয়ে গিয়েছিলেন পাগল প্রায়। এখন কথা হচ্ছে, যিনি জলযানের অভাবে দ্বীপ থেকে ফিরতেই পারছিলেন না, তার ম্যাপে কেন নৌকো আঁকলেন, আর কেনই বা নৌকোর দিকে যাওয়ার রাস্তা ম্যাপে নির্দেশ করলেন? এই কথাটাই এতদিন কেন যে আমার মাথায় আসেনি। সে যাই হোক, আমরা এখন যে দিকটাতে রয়েছি, অর্থাৎ কোকোস আইল্যান্ডের উত্তর পূর্ব দিকে, এই দিকটাতে ইঙ্গিত রয়েছে ম্যাপের সেই রহস্যময় নৌকোর। একটু থেমে আবার চারমিনারে দুটো লম্বা শুকটান দিয়ে বলতে থাকলেন ফেলুদা, আমরা আসার পথে আপনি তো বলেছিলেন ক্যাপ্টেন, ক্যানুর দ্বীপের কথা। দ্বীপটা উল্টানো ক্যানু বা ছোট এক ধরনের নৌকোর মতো দেখায় বলেই এর এই নাম হয়েছে, কি ঠিক তো? এবার দেখুন ক্যাপ্টেন, এই নির্দেশ করা কোকোস আইল্যান্ডের উত্তর পূর্ব দিকেই ক্যানুর দ্বীপের অবস্থান। আমি যদি ভুল না হই, তবে ক্যানুর দ্বীপই আমাদের গন্তব্য ক্যাপ্টেন পিন্টো। আমরা সবাই লাফিয়ে উঠলাম উত্তেজনায়। সান্তোস তো চেঁচিয়েই উঠল, গুপ্তধন তাহলে পাওয়া যাচ্ছে মিস্টার মিটার? শুধু ক্যাপ্টেন পিন্টো চিন্তিত মুখে বললেন, হ্যাঁ, সে ঠিক আছে মিস্টার মিটার, কিন্তু আমি নিজে ক্যানুর দ্বীপের পাশ দিয়ে বহুবার গিয়েছি। দ্বীপটা নিতান্তই পাথুরে। তবে কোনো গুপ্তধন লুকোনোর জায়গা কিংবা সুড়ঙ্গমুখ কিছুই থাকা সম্ভব নয় ওতে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। নতুবা ম্যাপটা সরাসরি ক্যানুর দ্বীপেরই থাকতো ক্যাপ্টেন। কোকোস আইল্যান্ডের এক গুপ্ত সুড়ঙ্গমুখ থেকে ক্যানুর দ্বীপে যাওয়ার ইঙ্গিত থাকতো না। বললেন ফেলুদা। ক্যাপ্টেন আবার বললেন, মানে আপনি বলতে চাইছেন যে কোকোস আইল্যান্ড থেকে ক্যানুর দ্বীপ পর্যন্ত কোনো সুড়ঙ্গ পথ রয়েছে? আধ মাইল মতো দূরত্ব মিস্টার মিটার। অবিশ্বাসের সুরেই বললেন ক্যাপ্টেন। ফেলুদা বললেন,
হ্যাঁ, তা খানিকটা অসম্ভবই লাগছে বই কি। তবে ক্যানুর দ্বীপটার ভেতরে ফাঁপা প্রকোষ্ঠ থাকাটা অসম্ভব নয় ক্যাপ্টেন। প্রকৃতিতে কত কিছুই যে হতে পারে। আগামীকালই আমরা ওই সুড়ঙ্গ মুখে ঢুকবো। এত দূর এসে গুপ্তধনের সন্ধান না পেয়ে ফিরে যাবে না এই প্রদোষ মিত্তির। ফেলুদার কণ্ঠের দৃঢ়তা যেন সকলের মাঝেই বিশ্বাসের একটা ঢেউ খেলিয়ে দিল। রাতটা উত্তেজনায় কেউই ঘুমোতে পারেনি, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভোরের আলো ফোটা মাত্রই তৈরি হয়ে নিলাম সকলে। দুটো নৌকো নিয়ে রওনা হলাম কোকোস আইল্যান্ডের উত্তর পূর্ব তীরের দিকে। ভোরের বাতাসে কেমন যেন একটা স্নিগ্ধতা থাকে। নিজ শহরেও লক্ষ্য করেছি ব্যাপারটা। ব্যস্ত শহরের দূষিত কোলাহলপূর্ণ বাতাসটাও যেন ঠিক ভোরের সময়টাতেই কেমন নিবিড় মায়াময় হয়ে ওঠে। কি ভাবছো লেখক? আমি একটু হাসতে হাসতে বললাম, কিছু না ফেলুদা, প্রকৃতিকে অনুভব করছি শুধু। হুম, ভোরের সময়টাতে প্রকৃতি সত্যিই বড় সুন্দর হয়ে ওঠে। রাত জাগার সব ক্লান্তিও মুছে ফেলে নিমেষেই। দেখি আজ প্রকৃতির পাতালপুরি আমাদের জন্য কোন সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে। কিছুটা আনমনে এই কথাগুলো বললেন ফেলুদা। দ্বীপে নেমেই ফেলুদা নিয়ে চললেন সোজা সেই সুড়ঙ্গমুখ অভিমুখে। যে সুড়ঙ্গমুখ থেকে ক্যানুর দ্বীপের দিকে রাস্তা দেখানো হয়েছে ম্যাপে। আরেকবার অবাক হলাম ফেলুদার প্রখর স্মৃতিশক্তি দেখে। একবারও ম্যাপ খোলার প্রয়োজনই মনে করলেন না, কিংবা রাস্তা নির্বাচনে এতটুকু সংশয় পর্যন্ত নেই। যেন অজানা গুপ্তধনের খোঁজে নয়, তার পরিচিত রাস্তা দিয়ে মোড়ের দোকানে চারমিনার কিনতে বেরিয়েছেন তিনি। বড় পাথরটার কাছে পৌঁছতেই উত্তেজনা দ্বিগুণ হলো আমাদের। এই সেই সুড়ঙ্গমুখ। কিন্তু সমস্যা দাঁড়ালো, এত বড় পাথর সরাবো কি করে? লোকবল আমাদের নিতান্তই সামান্য। পাথরের চারদিকে ভালোভাবে দড়ি বাঁধা হলো। দড়ির প্রান্তগুলো একদিকে নিয়ে এসে সর্বশক্তিতে বল প্রয়োগ করে টানতে থাকলাম সকলে। পাথরটাকে সামান্য নাড়াতে পারছিলাম ঠিকই, কিন্তু গর্তের মুখ থেকে উঠিয়ে আনতে সমর্থ হলাম না। বোতলের ছিপির মতো পুরোপুরি এঁটে গিয়েছিল যেন। বল প্রয়োগে সামান্য স্থানচ্যুত হলেও ছিপি টেনে খুলে আনার মতো সামর্থ্য আমাদের সম্মিলিত পেশি শক্তিতেও হলো না। এই অবস্থায় ক্যাপ্টেন পিন্টোর অভিজ্ঞতা আর উদ্ভাবনী শক্তি সহায় হলো আমাদের। তিনি এক অদ্ভুত পরিকল্পনা করলেন। প্রায় 2 তলা বাড়ির সমান উঁচু আর বড় একখানা কাপড় জোগাড় করলেন জাহাজ থেকে। এরপর তার প্রান্তগুলো দড়িতে বাঁধলেন। দড়ির অপর প্রান্ত বাঁধলেন পাথরের সাথে। দেখুন মিস্টার মিটার, পাথর উঠাতে আমাদের আর কিছুটা অতিরিক্ত শক্তির প্রয়োজন। এটা অনেকটা পুরনো জাহাজের পালের মতোই কাজ করবে। বাতাস এদিকটাতেই বইছে, আর এই পালে বেশ কিছুটা অতিরিক্ত শক্তি আমাদের বাতাস থেকে পাবো। সবাই সর্বশক্তি প্রয়োগ করে আর একবার চেষ্টা করি, চলুন। বাতাসের টান যখন সবচেয়ে বেশি দেখব, তখনই আমি সংকেত দেব, আর আপনারা সংকেত পেলে সবাই এক সঙ্গে দড়িতে টান দেবেন। ক্যাপ্টেন সূচক ভঙ্গিতেই কথাটা বললেন ক্যাপ্টেন পিন্টো। চমৎকার বুদ্ধি করেছেন ক্যাপ্টেন। উচ্ছ্বসিত গলায় বললেন ফেলুদা। আমরাও সকলে দড়ির প্রান্ত ধরে তৈরি হলাম। বাতাসের টান বুঝে ক্যাপ্টেন আদেশ দেওয়া মাত্রই সর্বশক্তি প্রয়োগে টান দিলাম আমরা দড়িতে। এক মুহূর্তের জন্য মনে হলো দড়িটা যেন শরীরের চামড়া কেটে বসে যাচ্ছে। পর মুহূর্তে এক হ্যাঁচকা টানে হুমড়ি খেয়ে পড়লাম আমরা সামনে। আসলে পাথরটা গর্তের মুখ থেকে উঠে আসা মাত্রই গড়াতে শুরু করেছিল, আর জড়তার কারণে সবাই বালির উপর চিটপটাং। তবে সেদিকে কারো খেয়াল আপাতত নেই। সুড়ঙ্গ মুখ খুলে গিয়েছে, এবার ভেতরে নামার পালা। ভেতরটা প্রচণ্ড অন্ধকার। একটা দড়ি ঝুলিয়ে একে একে সবাই নেমে পড়লাম ভেতরে। ভেতরটা কেমন স্যাঁতসেঁতে আর প্রচণ্ড অন্ধকার। টর্চের আলোক রশ্মি যে স্থানে গিয়ে পড়েছে, শুধুমাত্র সেইটুকু বাদে চারপাশের অন্ধকার মোটেই কাটছে না। কিছুটা এগোতেই সুড়ঙ্গ মুখ ধীরে ধীরে সরু হতে লাগলো। একটা সময় থমকে দাঁড়ালাম আমরা। সামনে আর যাওয়ার রাস্তা নেই। বাধা হয়েই দাঁড়িয়ে শক্ত পাথুরে দেওয়াল।
এত কষ্ট তাহলে ব্যর্থ হলো? ফেলুদার অনুমান কি তবে ঠিক হলো না? মনের মাঝে হাজারো দুশ্চিন্তা আর হতাশা ভিড় করে আসছিল। ফেলুদা দেখলাম বন্দুকটা দিয়ে পাথরের দেওয়ালে ধাক্কা দিচ্ছেন, আর নিচের দিকটাতে আঘাত করতেই শব্দ শুনে উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন, ক্যাপ্টেন! আহা, আরে ওখানটা যে ফাঁপা। হ্যাঁ ক্যাপ্টেন, সেটাই দেখছিলাম। বললেন ফেলুদা। কিছুক্ষণ চেষ্টার পরই সেখান থেকে সরানো গেল একটা পাথরের চাই। যাক, রাস্তা তবে একটা পাওয়া গেল। কিন্তু এবার রাস্তাটা খুবই নিচু, হামাগুড়ি ছাড়া যাওয়ার উপায় নেই। অগত্যা তাই করতে হলো। হাঁটু গেড়ে বসতেই কেমন পিচ্ছিল লাগলো জায়গাটা। ক্যাপ্টেন পিন্টো আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ মিস্টার মিটার, এখানে যে জল ওঠে। হ্যাঁ তাই তো দেখছি ক্যাপ্টেন। তবে অনেকটাই তো পথ চলে এসেছি, আর খুব বেশি যেতে হবে বলে তো মনে হয় না। চলুন এগোনো যাক। দৃঢ় গলায় বললেন ফেলুদা। ক্যাপ্টেনও সঙ্গে চললেন বটে, তবে আমতা আমতা করে বলতেই থাকলেন, অ- অ- অনেকটা সময়ও তো চলে গেল মিস্টার মিটার। জোয়ার এলে এর ভেতরে যে নিশ্চিত মৃত্যু। ফেলুদা বললেন, চিন্তা করবেন না ক্যাপ্টেন, জল ওঠে তবে এখন নেই। অর্থাৎ এই সুড়ঙ্গ সমুদ্র তলদেশে নয়, আর এতক্ষণ পর কোকোস আইল্যান্ডের মধ্যেও আমাদের আর থাকা সম্ভব নয়। যার অর্থ আমরা ক্যানুর দ্বীপের প্রকোষ্ঠেই রয়েছি। হয়তো আর মিনিট দশেকের মধ্যেই। কথা শেষ করার পূর্বেই সরঙ্গমুখ থেকে একটা বড় প্রকোষ্ঠে এসে পৌঁছলাম আমরা। এক কোণায় রাখা রয়েছে 3টি বড় বাক্স, প্রত্যেকটাই তালাবন্ধ। উত্তেজনায় হাত পা কাঁপছিল আমার। গুপ্তধন শেষ পর্যন্ত উদ্ধার হলো তাহলে? বাক্সগুলো তালা খুলে প্রত্যেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। প্রথম বাক্স থেকে বেরোলো পুরনো স্বর্ণ মুদ্রা। পুরো বাক্সটাই স্বর্ণ মুদ্রায় পূর্ণ। এর স্বর্ণের মূল্য যদিও বাদও দেওয়া হয়, তাহলেও এর প্রত্নতাত্ত্বিক মূল্য অমূল্য হবে। দ্বিতীয় বাক্সটা থেকে বেরোলো স্বর্ণ, হিরে আরও নানা অমূল্য পাথর খচিত অলংকার সামগ্রী। তৃতীয় বাক্স থেকে বেরোলো 2টি প্রমাণ সাইজের স্বর্ণমূর্তি। ক্যাপ্টেন পিন্টো অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, স্ট্যাচু অফ ম্যারি। আমরা সকলেই প্রচণ্ড বিস্ময়ে তাকিয়েছিলাম বাক্সগুলির দিকে। এত রত্ন যে একসাথে দেখা হবে তা কল্পনারও অতীত ছিল আমাদের। এই সেই ক্যাপ্টেন থমসনের গুপ্তধন। কত বছর ধরে এভাবেই এখানে পড়ে আছে। আমরাই প্রথম উদ্ধার করছি এই গুপ্তধন। রোমাঞ্চে সারা শরীর শিহরণে বয়ে যাচ্ছিল। এতটাই বিমোহিত হয়ে পড়েছিলাম যে সময় জ্ঞান লোপ পেয়ে গেছিল আমাদের। হঠাৎ একটা শব্দে ঘোর কাটলো আমাদের। জলের শব্দ, পাথরের ফাটল দিয়ে জল আসছে। আনন্দ, রোমাঞ্চ সবকিছুকেই মুহূর্তেই গ্রাস করলো এক তীব্র আতঙ্ক। জলদি ফেরার পথে ছোট, এক মুহূর্ত সময় নষ্ট নয়। ফেলুদার কথা শেষ হওয়ার আগেই সবাই হুড়মুড়িয়ে ছুটলাম সুড়ঙ্গ পথের দিকে। নিচু সুড়ঙ্গ, তার উপর আবার হাঁটু গেড়ে চলতে হচ্ছে। কত তাড়াতাড়ি বার চলা যায়। একটু পরেই দেখি জল প্রায় কাঁধ পর্যন্ত উঠে এসেছে। টর্চখানা মুখ দিয়ে কামড়ে ধরে এগোতে লাগলাম। এখানা ভিজে বন্ধ হয়ে গেলে আর কোনো আশাই থাকবে না বাঁচার। ইতিমধ্যে আমি আর সামনের সান্তোসের টর্চের আলো দেখতে পেলাম না। তার টর্চ নিশ্চয়ই জলে ভিজে বন্ধ হয়ে গিয়েছে। নিচু অংশটা থেকে বেরোতেই হাঁপ ছাড়লাম খানিকটা। জল প্রায় মুখে উঠে এসেছিল। এখানটাতেই আবার কোমরের নিচে জল। প্রাণপণে ছুটতে থাকলাম সবাই। কিছু দূর ছুটতে না ছুটতেই জল কোমর সমান উঠে এলো। আবার টর্চখানা দাঁতে কামড়ে ধরে এবার সাঁতার দিতে থাকলাম প্রাণপণে। ছোটা আর সম্ভব হচ্ছে না। হঠাৎ দূরে আলোর বৃত্তটা দেখে অসাড় হয়ে আসা হাত পায়ে যেন পুনরায় শক্তি ফিরে পেলাম। ওই তো সুড়ঙ্গ মুখ। প্রাণ নিয়ে পৌঁছতে পেরেছি অবশেষে। গর্তের বাহিরে এসে একে একে সবাই উঠে এলাম। প্রচণ্ড হাঁপাতে লাগলাম সবাই। ক্যাপ্টেন পিন্টো আক্ষেপ করে বললেন,
বাক্সের ঢাকনাগুলো পর্যন্ত বন্ধ করতে পারিনি। সবটাই জল নামার সময় ভেসে না যায়। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল হলো ফেলুদা নেই আমাদের মাঝে। ফেলুদা কোথায়? তিনি তো উপরে ওঠেননি। চিৎকার করে উঠলাম আমি। তবে কি ভেতরেই আটকা পড়লেন তিনি? হঠাৎ জল ঢেলে গর্তের মুখ থেকে ফুস করে বেরিয়ে এলো একটা মুখ। ফেলুদা! চেঁচিয়ে উঠলাম আমি। তবে এবারে চিৎকার আনন্দের। রক্তবর্ণ হয়ে গিয়েছে ফেলুদার মুখ। বোঝাই যাচ্ছে দমের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। কোথায় রয়ে গিয়েছিলেন আপনি? আমরা তো ভয়ে। আমার কথা শেষ করতে না দিয়েই ফেলুদা হেসে উঠলেন। না হে লেখক, বয়স হয়েছে, তবে এতটাও দুর্বল হয়ে যায়নি। ওভাবে চলে এলে যে সব কষ্টই বৃথা হয়ে যেত। জল নামার সময় ভাসিয়ে নিয়ে যেত আমাদের সকল আবিষ্কার। বাক্স বন্ধ করলেন কি করে মিস্টার মিটার? তালা তো ভেঙে ফেলেছিলাম আমরা। জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন পিন্টো। না, বাক্স বন্ধ করা তো সম্ভব নয়। কাত করে ফেলে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। অন্তত ডালা খুলে অনায়াসে সব ভেসে যেতে পারবে না। কাল জোয়ার দেখে সুযোগ মতো যে সবটাই নিয়ে আসা যাবে ক্যাপ্টেন। হাঁপাতে হাঁপাতে বললেন ফেলুদা। উচ্ছ্বসিত একটা জয়ধ্বনি করে উঠল উপস্থিত সবাই। কষ্ট সার্থক। অনেক দিন পর অবশেষে আমাদের জাহাজ সমুদ্রের মেঘ পুনরায় রওনা হলো পর্তুগালের উদ্দেশ্যে। অবশ্যই এই উদ্ধারকৃত বাক্স 3টি সমিতি। চারমিনারের টান দিতে দিতে ফেলুদা জিজ্ঞেস করলেন, কি ভাবলেন মিস্টার সান্তোস? কি করবেন এই গুপ্তধন নিয়ে? সান্তোস একটু গদগদ মুখে বলল, কি আর করবো মিস্টার মিটার, আপনাদের যথাযোগ্য ভাগ দিয়ে বাকিটা সরকারের কাছেই তুলে দেবো ভাবছি। আমার কোনো ভাগের আকাঙ্ক্ষা নেই মিস্টার সান্তোস। আমি তো আমার কেস সমাধান করলাম মাত্র। আমার পারিশ্রমিকেই চলবে। আর আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি আমি। হাসতে হাসতেই বললেন ফেলুদা, না না মিস্টার মিটার, তা হয় না। এই গুপ্তধন উদ্ধারের সমস্ত কৃতিত্বই আপনার। শুধু তাই নয়, আপনি আমাদের জীবনও বাঁচিয়েছেন। পারিশ্রমিকটা আপনি অবশ্যই পাবেন, তবে এর একটা অংশ আপনার প্রাপ্য। বললেন সান্তোস। ক্যাপ্টেন পিন্টো জোর দিয়ে বললেন, সান্তোস ঠিকই বলছে মিস্টার মিটার। আমিও ওর সাথে একমত। পর্তুগাল সরকারের হাতে এ সম্পদ তুলে দেওয়ার পূর্বে আমরা অবশ্যই আপনাকে বঞ্চিত করতে চাই না। ফেলুদা খানিকক্ষণ চুপ করে বললেন, ঠিক আছে, তবে আমায় স্ট্যাচু অফ মেরির একটা মূর্তি না হয় দেবেন। আমাদের দেশের মিউজিয়ামে সংরক্ষিত থাকবে ওটা। পর্তুগাল ফিরেই প্রথমেই গুপ্তধন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো সরকারের কাছে। আর কুখ্যাত আসামি রেমন্ড সিলভা, বা যাই তার আসল নাম হোক না কেন, তাকে লন্ডন জেনে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলো। আমি আর ফেলুদা ফিরে চললাম দেশের উদ্দেশ্যে। আমায় অবশ্য ফেলুদা সরাসরি দেশে ফিরতে দিলেন না। তার বাড়ি অন্তত একটি সপ্তাহ কাটিয়ে যেতে রাজি করালেন। প্লেনের জানলা দিয়ে ছোট্ট হয়ে যাওয়া পর্তুগালের দিকে তাকিয়ে সমগ্র অ্যাডভেঞ্চারটা নিয়ে ভাবছিলাম। এতদিনের বিপদ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ফিরছি বাড়ির দিকে। ফেলুদা বললেন, প্রতিবার আমার সাথে সঙ্গী থাকে তোপসে, সেই গল্পগুলো বলে অন্যদের। আমার ওসব গল্প বর্ণনা আবার আসে না। এবার তো তাকেই সবার আগে শোনাতে হবে সবটা। সেই দায়িত্ব কিন্তু তোমারই থাকলো লেখক। আমি কিছু বললাম না, মুচকে হাসলাম শুধু। পুঁজি করে নিয়ে যাচ্ছি ছোট্ট জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, আর 5 আঙ্গুলে 5খানা আংটি ধরিয়ে দিয়েছেন সান্তোস সাহেব। 5খানাতে যথাক্রমে বসানো রয়েছে
নীলকান্তমণি সবুজ পান্না দুটোতে, আর দুটোতে হিরে। অর্থমূল্যের বিচার নয়, এগুলো থাকবে আমার সারা জীবনের অর্জিত সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারের সাক্ষী হিসেবে, ক্যাপ্টেন থমসনের গুপ্তধন উদ্ধারের স্মারক হিসেবে। এতক্ষণ আপনারা শুনছিলেন ফেলুদা ফ্যান ফিকশন গল্প কোকোস আইল্যান্ড অভিযান। সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত চক্রবর্তী এবং গালিব হাসান। গল্প রচনা, সমগ্র পরিচালনা এবং গল্প পাঠে আমি সুদীপ্ত চক্রবর্তী, ক্যাপ্টেন পিন্টোর চরিত্রে গালিব হাসান। এটি আমার প্রথম ফেলুদা ফ্যান ফিকশন গল্প রচনা এবং আমার প্রথম স্টোরিওগ্রাফিও। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে, আর আরও রোমাঞ্চকর গল্প শোনানোর অনুপ্রেরণা দিতে থাকবেন। সঙ্গে থাকুন কাব্যতরী অডিও ঘর চ্যানেলের। শুভরাত্রি।